সবাইকে স্বাগতম আজকের ক্লাসের জন্য। আজকের ক্লাসটি ফেব্রিক স্প্রেডিং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি 1 এর। চলো আজকে জেনে নেওয়া যাক ফেব্রিক স্প্রেডিং সম্পর্কে। ফেব্রিক স্প্রেডিং বলতে আমরা কি বোঝাচ্ছি বা কি বুঝতে পারছি। ফেব্রিক স্প্রেডিং মানে কাপড় বিছানো, আমরা ছবিতেও দেখতে পাচ্ছি। তো ফেব্রিক স্প্রেডিং ইজ দ্য মেথড ওয়্যার fabric are spread in specific length and wise and according to the garment's marker measurement। অর্থাৎ মার্কারের মেজারমেন্ট অনুসারে আমরা যখন কাপড় বিছাই, এখানে অবশ্যই একটা কাপড় নয়, অনেকগুলো কাপড় একসাথে যখন বিছাই তখন সেটাকে ফেব্রিক স্প্রেডিং বলছে। আমরা নর্মাল যখন বাসা বাড়িতে টেইলরিং এর কাজে কাপড় কাটা হয় তখন কিন্তু একটা সিঙ্গেল কাপড় বিছিয়ে কাটা হয়, কিন্তু ফ্যাক্টরিতে অনেকগুলি লে বা পর্দা কাপড় কিন্তু একসাথে বিছিয়ে কাটা হয়। তাই সেজন্য সেখানে কিছু নিয়মকানুন রয়েছে বা কিছু বিধিনিষেধ বা কিছু টেকনিক্স রয়েছে ভালোভাবে কাপড়গুলো বিছানো এবং কাটার জন্য অ্যাকর্ডিং টু দ্য মার্কার প্ল্যান অনুসারে। উদ্দেশ্যগুলি কি কি? পারপস অফ দ্য ফেব্রিক স্প্রেডিং, ইটস হেল্পস টু প্লেস দ্য নাম্বার অফ প্লায়ার্স অফ fabrics to length to the marker, helps to cut the fabric in bulk quantity। অনেকগুলো একসাথে কাটা যাবে, সময় বাঁচবে, অ্যাকর্ডিং টু দ্য মার্কার অনুসারে কাটবে, একই অর্ডার অনেকগুলো একই সাথে কাটা যাবে ইত্যাদি। রিকোয়ারমেন্টস অফ ফেব্রিক স্প্রেডিং প্রসেস। তো প্রত্যেকটা ফেব্রিক স্প্রেডিং এর কিছু রিকোয়ারমেন্টস রয়েছে, যেমন শেড শর্টিং অফ দ্য ফ্যাব্রিক রোলস, প্রত্যেকটা রোলের ফ্যাব্রিকের শেডগুলি ঠিক হতে হবে। প্লাই ডিরেকশন অ্যান্ড লে স্ট্যাবিলিটি, প্রত্যেকটা প্লাই ডিরেকশনগুলি ঠিক হতে হবে, কোনোটা উল্টাপাল্টা হওয়া যাবে না। অ্যালাইনমেন্ট অফ দ্য প্লাইস, যে অ্যালাইনমেন্টটা কীরকম, হ্যাঁ, যে মার্কার যে গেছে আমার কতখানি, যত বড় মার্কার তত বড় কাপড় কিনা বা কোথাও শর্ট পড়ছে কিনা, যে বিষয়গুলি। কারেক্ট প্লাই টেনশন, যে বিষয়টা যে অনেকগুলো কাপড় যখন একখানে আমরা বিছাবো তখন বিষয়টা হচ্ছে সেখানে কিন্তু কিছু কাপড় মাঝখানে কুঁচকে যেতে পারে। তো প্রত্যেকটা কাপড়ের টেনশনটা ঠিক রাখতে হবে, যে খুব টেনে টেনে বিছাবো এমনটা নয়। অর্থাৎ প্রত্যেকটা কাপড় নর্মালি থাকবে একটা কাপড়ের সাথে আরেকটা, কিন্তু ভিতরে যেন কোনো প্রকার ভাঁজ বা কোনো কিছু না থাকে। একই সাথে এটার জন্য নর্মাল একটা টেনশন বজায় থাকে। যদি আমরা বেশি টেনশন দিয়ে কাপড়গুলোকে প্লাইগুলিকে বিছাই তাহলে কিন্তু যেটা হবে, কাটার পর টেনশনটা ছেড়ে দিলে আমাদের যে মার্কারের যে ডাইমেনশন, সেই ডাইমেনশন থেকে কিন্তু সরে আসবে। ইলিমিনেশন অফ ফেব্রিক ফল্টস। ফেব্রিক ফল্টস, ওই যে একটু আগেই বললাম যে ভিতরে যদি কোনো কিছু ভাস্টাস থাকে বা কোনো মেটাল বা কোনো ধরনের ফল্টস থাকে, আমরা সাধারণত কি করি, অ্যারো চিহ্ন দিয়ে সেখানে ইন্ডিকেট করে দিই কোনো ফল্টস আছে কিনা, সেই ফল্টসগুলিকে বাঁচিয়ে কাজ করতে হবে। Elimination of static electricity fusion and tight slavers in the cutting। আমরা জানি যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি একটি সমস্যা যেটা আমাদের ফ্যাব্রিক হ্যান্ডেলিংয়ের সময় বা লের সময় হয়ে থাকে। স্ট্যাটিক ইলেকট্রিসিটিটাকে রিমুভ করতে হবে এবং একই সাথে দেখতে হবে যে কোনো কাপড়ের স্লেভেজ বা প্রান্তগুলি ফিউজ হয়ে গেছে কিনা বা কেটে ফেলতে হবে কিনা বা মার্কারের ভিতরে পড়ে নাকি বাইরে পড়ে, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। ফেব্রিক কন্ট্রোল ডিউরিং স্প্রেডিং, অবশ্যই ফেব্রিক কন্ট্রোল করতে হবে, যে সেটা স্মুথিং হতে পারে, স্কিউ হতে পারে, বোয়িং হতে পারে, যে বিষয়গুলি সেগুলো সমাধান করতে হবে। এরপরে আরও রয়েছে যেমন অ্যাভয়েড ডিস্টরশন ইন দ্য স্প্রেড ফেব্রিক লে, এই বিষয়গুলি যে ঠিকঠাক আছে কিনা। সো এই বিষয়গুলি হচ্ছে যে ফেব্রিক রিকোয়ারমেন্টস যে গুলি আসে, সেই রিকোয়ারমেন্টসগুলি। এরপরে আমরা যদি দেখি ডিফারেন্ট টাইপস অফ লে ইউজড ইন ফেব্রিক স্প্রেডিং, কী কী ধরনের লে ইউজ করা হয়। লে বলতে আমরা এই যে বুঝতেছি যে কত পরতা কাপড় বিছানো হচ্ছে সেটাকে। তো লে অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশন এবং অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ দ্য ফেব্রিক স্প্রেডিং দুটি ভাগে ভাগ করা যায়। অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশন অনুসারে ফেব্রিক লেকে আমরা দুটি ভাগে ভাগ করছি। প্রথমত স্ট্রেইট লে বা সোজা লে এবং স্টেপড লে বা ধাপ বিশিষ্ট লে। আমরা ছবিতে দেখতেই পাচ্ছি যে স্ট্রেইট লের ক্ষেত্রে যেটা হচ্ছে ফেব্রিক স্প্রেডিং এর ক্ষেত্রে, যে কি হচ্ছে, প্রত্যেক মার্কারের দৈর্ঘ্য অনুযায়ী বিছানো হবে এবং কি সকল প্রকার লে একই দিকে থাকবে, যেটাকে আমরা সমান দৈর্ঘ্যে থাকবে, যেটাকে আমরা স্ট্রেইট লে বলছি। কিন্তু স্টেপ লের ক্ষেত্রে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কি, যে স্প্রেড অ্যাকর্ডিং টু দ্য মার্কার লেন্থ, অবশ্যই মার্কার লেন্থ ইজ নট স্প্রেড অ্যাকর্ডিং টু, কোথাও কম বা কোথাও বেশি, অর্থাৎ এই পোর্শনটা তখন সেটাকে স্টেপ, ধাপে ধাপে সেটাকে আমরা স্টেপ লে বলছি। তারপরে পার্থক্যটা আমরা দেখে নিব একটু। অ্যাকর্ডিং টু দ্য ফেব্রিক স্প্রেডিং, অর্থাৎ কিভাবে ফেব্রিক স্প্রেডিং করা হচ্ছে। একটু আগে আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে
যে লেগুলি বা কনস্ট্রাকশন অনুসারে এখন ডিরেকশন অফ দ্য ফেব্রিক, কনস্ট্রাকশনটা ছিল যে সোজাভাবে এবং স্টেপ ধাপে ধাপে, এখানে অ্যাকর্ডিং টু দ্য ফেব্রিক ডিরেকশন অফ স্প্রেডিং যে ফেস টু আন্ডার সাইড, অর্থাৎ কিভাবে কাপড়গুলি বিছাবো তার ফেসগুলি কোন দিকে থাকবে এবং ব্যাক পার্টটা কোন দিকে থাকবে। তো ওয়ান ওয়ে স্প্রেডিং বা ফেস টু আন্ডার সাইড যেটা, অর্থাৎ একদিকে ফেসগুলি থাকবে, এ যে কি অবশ্যই মার্কের প্যাটার্ন অনুসারে মার্কার অনুসারে হবে, সম্মুখ দিক মনে করো দিলাম, সবগুলি একই দিকে থাকছে, অর্থাৎ একইভাবে বিছানো হচ্ছে, ফ্রন্ট হলে ফ্রন্ট, ব্যাক হলে ব্যাক। এরপরে লেইং আপ ইন দ্য ইন পেয়ার্স অর ফেস টু ফেস, অর্থাৎ দুটো কাপড় আমরা এখানে বিছাবো যে দুটো কাপড়ের ফেসগুলি একদিকে, যে দুটো কাপড়ের মুখোমুখি একদিকে, ব্যাকগুলি আরেক দিকে, তাহলে যেটা হচ্ছে যে দুটো কাপড়ের ফেস একদিকে, দুটো কাপড়ের ব্যাগ একদিকে পড়তেছে, ঠিক এইভাবে কাপড়গুলোকে সাজানো হচ্ছে। আরো একটা প্রকার রয়েছে যেটাকে আমরা কন্টিনিউয়াস বা জিগজ্যাগ লেইং বলছি বা ল্যাপ লেইং বলছি, সেটা খুবই মজার। সেটা হচ্ছে আমরা এখানে ছবিগুলো দেখতে পাচ্ছি যে অনেক লম্বা কাপড়ের ক্ষেত্রে আমরা কি প্রান্তগুলো বা না কেটেই কিন্তু আমরা কি করছি, এখান থেকে বিছিয়ে আবার এদিকে যাচ্ছে প্রান্তে আবার, অর্থাৎ এই যে ইন্টসগুলি বা কর্নারগুলি কিন্তু আমরা কেটে দিচ্ছি না। তো এই ধরনের ফেব্রিক স্প্রেডিংটাকে আমরা বলছি জিগজ্যাগ লেইং। তো মেথডস, ফেব্রিক স্প্রেডিং এর জন্য আমাদের কিছু মেথডস চাই। আমাদের দুই প্রকার মেথডস রয়েছে, ম্যানুয়াল মেথড এবং মেকানিক্যাল মেথড। তো ম্যানুয়াল মেথডের ক্ষেত্রে যদি আমরা বলি যে ম্যানুয়াল মেথড কি, মানুষ যেটা করবে সেটা সম্পূর্ণ হাতেই যেটা করা হয় এখন পর্যন্ত, বা কায়িক পদ্ধতিতে এখন পর্যন্ত ফ্যাক্টরিতে বেশি বিছানো হয়ে থাকে। তো এটা দুই ভাবে বিছানো যেতে পারে বা তিন ভাবে, সম্পূর্ণ হাতে বিছানো যেতে পারে, যে পুরো শ্রমিকরা কি করছে, হাতে নিয়েই সবগুলো বিছিয়ে ফেলছে, সেটাকে হাতে বিছানো বলছি। দ্বিতীয়ত কোনো হুকের সাহায্যে আমরা টেনে টেনে বিছাতে পারি। তৃতীয়ত হস্তচালিত ট্রেডিং ট্রাক বা কোনো প্রকার মেশিনের সাহায্যে, যেটা বলছে যে রোলটাকে ফ্লো করবে বা মুভ করবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, কিন্তু টেনশন বা বাকি যে বিষয়গুলি কোনো ভাঁজ হচ্ছে কিনা এই বিষয়গুলি ম্যানুয়ালি ঠিক করা হবে, সেজন্য সেটাকে বলা হচ্ছে ম্যানুয়াল স্প্রেডিং। মেকানিক্যাল স্প্রেডিং এর ভিতরে আমরা যদি দেখি সেমি অটোমেটিক স্প্রেডিং এবং ফুলি অটোমেটিক স্প্রেডিং। সেমি অটোমেটিক স্প্রেডিং এর ক্ষেত্রে যেটা হবে যে স্প্রেডিং মেশিন বিছাবে, কিন্তু মাঝখানের যে সমস্যাগুলি বা বৈদ্যুতিক গোলযোগ বা এই কারণে কাপড় বন্ধ হয়ে গেলে সেখান থেকে আবার শুরু করে দেওয়া বা কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলো সমাধান কিন্তু ম্যানুয়ালি করতে হবে। সম্পূর্ণ অটোমেটিক বা যেটা ফুলি অটোমেটিক, সেটাতে কি যে হচ্ছে যে পুরো মেশিন সব ফুললি অটোমেটেড, রোবোটিক হ্যান্ডের সাহায্যে এটা পুরোটাই বিছিয়ে দিবে এবং প্রোগ্রামেবল থাকবে, প্রোগ্রামের সাহায্যে এটাকে কন্ট্রোল করা যাবে। আমাদের ফ্যাক্টরিগুলোতে এখনো ফুলি অটোমেটিক স্প্রেডিং আসেনি, সেমি অটোমেটিক স্প্রেডিংটাই চলে। তো স্প্রেডিং এর জন্য আমাদের কিছু ফেব্রিক, যেহেতু আমরা গার্মেন্টস থেকে, টেক্সটাইল থেকে ফেব্রিকগুলি প্যাকেজ হিসেবে পাই, তো আমাদের কাপড়ের প্যাকেজ সম্পর্কে কিছু কথা বলা দরকার। তা কিভাবে বা কত প্রকার এই প্যাকেজগুলি হয়ে থাকে, আমরা যদি বলি যে সাধারণত ওপেন রোল ফেব্রিক বা ভাঁজহীন ফেব্রিক, টিউবুলার নিটেড ফেব্রিক বা রোল, তারপরে রয়েছে ফোল্ডেড ফেব্রিক, হ্যাঁ ভাঁজ বিশিষ্ট ফেব্রিক। তো ওপেন ফেব্রিক রোল, বা যেখানে বলা হচ্ছে যে এখানে যে কি দ্য মেজরিটি অফ দ্য ফেব্রিক্স আর সাপ্লাইড ইন এ রোল, এটা রোলে দেওয়া হয়। অধিকাংশ কাপড় ভাঁজহীন অবস্থা এবং পূর্ণ প্রস্থ 7 থেকে 8 মিটার ব্যাস বিশিষ্ট হয়ে থাকে এবং কাপড়ের প্রস্থ 75 থেকে 3 মিটার পর্যন্ত হতে পারে, কয়েক মিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ এখানে কোনো ভাঁজ থাকছে না। তারপরে যদি আমরা দেখি যে টিউবুলার নিটেড ফেব্রিক বা এটার নিট কাপড়ের ক্ষেত্রে আমরা সাধারণত রোল আকার জড়ানো থাকে, টিউব ফেব্রিক অর্থাৎ প্রান্তগুলি কাটা হয় না, আমরা জানি নিট ফেব্রিক টিউবুলার ফর্মে করা হয়ে থাকে। ফোল্ডেড ফেব্রিক, যেখানে কি বলা হচ্ছে যে ভাঁজ করে, অর্থাৎ বোর্ডের সাহায্যে ভাঁজ করে কাপড় জড়ানো হয়, সেটা আমরা যেমন ইয়েতে দেখে থাকি সাধারণত ফ্যাক্টরির খুচরা বিক্রেতাদের কাছে, আমরা যখন গজ কাপড় কিনতে যাই তখন কিন্তু আমরা দেখে থাকি যে এটা সাধারণত জড়ানো আছে কোথায়, একটা কাগজে বা একটা কাঠে জড়ানো রয়েছে, যেটাকে আমরা ফোল্ডেড ফেব্রিক রোল বলছি। এরপরেও আরও রয়েছে প্লাইটেড, ভেলভেট, হ্যাঙ্গিং, ঝুলন্ত কাপড় থাকতে পারে। বিশেষ ধরনের অত্যন্ত মূল্যবান কাপড়ের ক্ষেত্রে সাধারণত আমরা হ্যাঙ্গিং করে তারপর সেখান থেকে করি, এটার উদ্দেশ্য একটাই, যেন এখানে ভাঁজ না পড়ে বা পাইল না হয় সেই ক্ষেত্রে। অ্যাডভান্সমেন্টস অফ দ্য ফেব্রিক স্প্রেডিং, কিছু অ্যাডভান্সমেন্টস রয়েছে।
যে বিষয়গুলিকে সেগুলো কি কি, যেমন ফেব্রিক ডিফেক্ট মার্কিং সেন্সর, তারপর রয়েছে এয়ার ফ্লোটেশন টিউব, ভ্যাকুয়াম টেবলস, ভ্যাকুয়াম টেপ, হেভি রোল লোডার্স, অটোমেটেড প্ল্যান কাটিং এক্সেট্রা। ইভালুয়েশন অফ দ্য ফেব্রিক স্প্রেডিং কস্ট। তো ফেব্রিক স্প্রেডিং করতে গেলে আমাদের ফেব্রিক স্প্রেডিং কস্টটা বের করা দরকার। তো ফেব্রিক স্প্রেডিং কস্টটা কিভাবে বের করব আমরা? তো বিছাতে যে খরচ হয় তাহলে সেই খরচটা কোথা থেকে আসবে বা কোথায় হবে? দ্য লেবার কস্ট for the time to spread and the cost of the fabric engaged in the spreading of the garments as well as fabric costs in of the damage. তাহলে টোটাল লেবার কস্টটা যদি আমরা বলি, লেবার কস্ট ইজ ইকুয়াল টু কস্ট পার আওয়ার, হ্যাঁ প্রত্যেকটার, অ্যান্ড স্প্রেডিং টাইম এবং গার্মেন্টস বা মার্কারের যে কস্ট সেটা মিলি কিন্তু আমাদের টোটাল স্প্রেডিং কস্টটা আসতেছে। দ্য কস্ট অফ দ্য ইন্ডস অফ দ্য ড্যামেজ, যদি কোনো ড্যামেজ হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই প্রান্তগুলি কিন্তু আমরা কেটে ফেলি অ্যাকর্ডিং টু দ্য মার্কারের বাইরে যেগুলো চলে যায়, যে সাইলেজ কি ইয়ার্স লস টু ড্যামেজ অ্যান্ড ইয়েন্স ফেব্রিক কস্ট পার ইয়ার্স বাই গার্মেন্টস মার্কার, অর্থাৎ কতখানি লস হলো সেই লসের পরিমাণটা। স্প্লাইসেস বা জোড়া, আমরা সাধারণত কি বলবো যে আমরা কাপড়ের ক্ষেত্রে যখন কেটে বাদ দেই তখন সেইখান থেকে আবার শুরু করার জন্য কি আরেকটু কাপড় রেখে দিয়ে তারপর আবার শুরু করি, যেটাকে আমরা স্প্লাইস বলছি বা জোড়া দেওয়া বলছি। কাপড় বিছানোর ক্ষেত্রে হয়ে থাকে সাধারণত গ্রামে যখন মায়েরা কাঁথা তৈরি করে তখন যেটা হয়, একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় যখন লে করে তো দেখা যায় যে কোথাও কাপড় শর্ট পড়ে গেছে, তখন সেইখানের উপরে 1 বা 2 ইঞ্চি সামনে দিয়ে কিন্তু আবার ওইখানে কাপড়টা বিছানো হয়, যেটাকে আমরা স্প্লাইসিং বলছি। তো আমাদের যখন ফেব্রিক কাটা হবে তখনও কিন্তু এই স্প্লাইসিংটা দরকার, সেটার জন্যই কিন্তু আমরা এখানে দেখছি স্প্লাইসিং দুই প্রকার, স্ট্রেট লাইন স্প্লাইসিং এবং ইন্টারলক স্প্লাইসিং। স্ট্রেট লাইন স্প্লাইসিং যেটা সেটা আমরা বলছি কিরকম, যে straight line is a splice identified in the straight line to the depth of the spreading table and fabric spreading again started 2 inch for both of the splice line। যে কি ধরা হচ্ছে স্প্রেডিং একটা সরল রেখা দ্বারা চিহ্নিত করা হয় এবং কি করা হচ্ছে এর দুই দিকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে পুনরায় বিছানো শুরু হয়। অর্থাৎ আমরা যদি মনে করি এখান থেকে কাপড়টা শেষ হয়ে গেছে তাহলে এটার 2 ইঞ্চি উপর দিয়ে আবার ফেব্রিকটি বিছানো শুরু করব, সেটাকে আমরা বলতেছি স্ট্রেট লাইন স্প্লাইসিং। এবং আমাদের আরেকটা স্প্লাইসিং রয়েছে যেটাকে ইন্টারলক স্প্লাইসিং বলছে, কোথাও যদি কোনো ফল্ট থাকে সেখানে ভাঁজ করে দিয়ে স্প্লাইসিং যেটা করা হচ্ছে। তো এখানে সাধারণত আমাদের ক্রস চিহ্ন দ্বারা বোঝানো হয়ে থাকে এই ধরনের স্প্লাইসিং। এখানেও 2 ইঞ্চি পরিমাণ উপর ওভারল্যাপিং দিয়ে আমরা স্প্লাইসিংটা শুরু করি। আজকের ছোট্ট লেকচারে এই ছিল। আজকে এখান থেকে যে বিষয়গুলি দেখতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেগুলি হচ্ছে ফেব্রিক স্প্রেডিং এর ডেফিনেশন তো আমরা জানবই, রিকোয়ারমেন্টসগুলি সম্পর্কে ধারণা নিব। সম্পূর্ণ মুখস্থ করার কোনো মানেই হয় না, আমরা বাংলা কাশেম স্যারের যে বাংলা বইটি আছে সেটা থেকে ধারণা নিতে পারি বা যতটুকু বোঝার ততটুকু বুঝে নিতে পারি। এটার জন্য কিছু ভিডিও আছে সেগুলো আমরা দেখতে পারি। লে সম্পর্কে পড়বো একটু, তারপরে যদি বলি যে মেকানিক্যাল মেথড সম্পর্কে একটু দেখব, আমাদের ফ্যাক্টরিতে যেহেতু সবচেয়ে বেশি ইউজ করা হয়। তারপরে যে ফেব্রিক কস্ট স্প্রেডিং কস্ট সম্পর্কে একটু পড়ব এবং সর্বশেষ স্প্লাইস সম্পর্কে পড়ব। এগুলো পড়লেই আশা করি যথেষ্ট এই লেকচারের জন্য এবং অনেক বেশি ক্লিয়ার হওয়ার জন্য আবুল কাশেম স্যারের যে বইটি রয়েছে গার্মেন্টস অ্যান্ড টেকনোলজি, এই বাংলা বইটিও তোমরা পড়তে পারো, এটার ইংরেজি ভার্সনও রয়েছে এবং একই সাথে কিছু ভিডিও রয়েছে ইউটিউবে যেটাও তোমরা দেখতে পারো। তো আজকের ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকো এই কামনা করছি। সবাইকে স্বাগতম আজকের ক্লাসের জন্য। আজকের ক্লাসটি ফেব্রিক স্প্রেডিং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং।